হ্যালো। তো আগের দিন তোমাদেরকে জীবজগতের জীববৈচিত্র্য সেটা সম্বন্ধে আগের ক্লাসে তোমাদেরকে চ্যাপ্টারটা আমি কমপ্লিট করেছি, যেটা হচ্ছে যেখানে আমরা পড়েছিলাম যে জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের আহ, সংজ্ঞা কি, তার বৈশিষ্ট্য কি থাকা দরকার, কেন জীববৈচিত্র্য জরুরি এবং তার উপকারী দিক, জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার কারণ কি, কি কি ভাবে আমরা জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারি, কি কি পদ্ধতি বা টাইপস রয়েছে সেটা, এবং তোমার তার সাথে হচ্ছে যে রেড ডেটা বুকের সংজ্ঞা বা কতটা পরিমাণে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য কি ধরনের লিগ্যাল অ্যাকশন রয়েছে, সেগুলো সম্বন্ধে আমরা আগের চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করেছিলাম। আজকে থেকে আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা হচ্ছে জীবজগতের শ্রেণীবিন্যাস, অর্থাৎ তোমার ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স সম্বন্ধে যে ধারণা। তো যদি আমি প্রথম কথা বলি যে ট্যাক্সোনমি কথাটা তোমরা প্রত্যেকেই শুনেছো। ট্যাক্সোনমির অর্থ হলো যে আহ, একটা ক্যারেক্টারাইজেশন ডকুমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা জীবের যে বৈশিষ্ট্য, তার যে বৈচিত্র্যতা, তার যে নামকরণ, তার নামকরণকে শনাক্ত করার জন্য তার যে ধরন, সে সমস্ত কিছুকে আমরা যে ডকুমেন্টস এর রাখি বা সংরক্ষণ করি সেটাকে আমরা ট্যাক্সোনমি বলে থাকি। ট্যাক্সোনমির আর যে বাংলা কথা সেটা হচ্ছে তোমার বিন্যাসবিদ, অর্থাৎ যেখানে মানে জীবজগতের যে শাখায় আমরা জীবের আহ শনাক্তকরণ, নামকরণ এবং নামকরণের রীতিনীতি সম্বন্ধে আলোচনা করি, আমরা সেই শাখাটাকে আমরা ট্যাক্সোনমি বলে বলে থাকি। এবার যদি আমি একটু এতে ইম্পর্টেন্ট কিছু সায়েন্টিস্টদের কন্ট্রিবিউশনের কথা বলি, তাহলে সেখানে একটা জিনিস যে যে সায়েন্টিস্টের নাম প্রথম উঠে আসে সেটি হচ্ছেন বিজ্ঞানী ক্যান্ডোলে। ক্যান্ডোলে প্রথম এই ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেন, এবং পরবর্তীকালে অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস, জন রে, এনারা পরবর্তীকালে ট্যাক্সোনমির বিভিন্ন রকমের উদ্ভিদ এবং জীবজগতের যে শনাক্তকরণ এবং নামকরণ, তার যে রীতিনীতি পদ্ধতি, সেগুলোর পরপর পরপর আরো বেশি করে ইভালুয়েশন মানে অ্যাড হয়েছে আর কি। এবার যদি আসি যে ট্যাক্সোনমির ক্লাসিফিকেশন বা প্রকারভেদে, সেখানে ট্যাক্সোনমিকে আমরা মূলত আহ, ছয় ভাগে ভাগ করতে পারি। যেটি হলো, একটা হচ্ছে ক্লাসিক্যাল ট্যাক্সোনমি বা মরফো ট্যাক্সোনমি, যেখানে আমরা মেনলি যে বাহ্যিক বৈশিষ্ট্য বা জীবের যে ফেনোটাইপিক ক্যারেক্টার বা অঙ্গ প্রত্যঙ্গগত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে দেখে আমরা এই যে ক্যারেক্টার গুলোকে ভাগ করতে পারি, বা উদ্ভিদের বা প্রাণীর বা যে কোনো আণুবীক্ষণিক জীবের যেটাকে আমরা চেঞ্জ করতে পারি সেটাকে আমরা ক্লাসিক্যাল ট্যাক্সোনমি বা মর্ফো ট্যাক্সোনমি বলে থাকি। আরেকটা রয়েছে তোমার সেকেন্ড যে ভাগটা, সেটা হচ্ছে সাইটো ট্যাক্সোনমি। সাইটো ট্যাক্সোনমির মূল ধারণা হচ্ছে যেখানে আমরা কোষ, কোষের উপাদান, কোষের গঠন, কোষের প্রকারভেদ, এগুলোর ভিত্তিতে আমরা যে জীবজগৎকে বা জীবগুলোকে আমরা যে ভাগে ভাগ করতে পারি সেটাকে আমরা সাইটো ট্যাক্সোনমি বলে থাকি। তো সাইটোর মধ্যে তোমরা মূলত জানবে যে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক এই ধরনের যে ভাগগুলো রয়েছে, অর্থাৎ আণুবীক্ষণিক জীব বা তার মধ্যে আবার একটু উন্নত নিউক্লিয়াস গঠন সম্পন্ন বা উন্নত কোষ উপাদান গঠন সম্পন্ন যে ধরনের জীব গোষ্ঠী, সেগুলোর যে ক্লাসিফিকেশনের মাধ্যমে যে জীব জগৎকে নামকরণ, শনাক্তকরণ বা নামকরণের যে পদ্ধতি যেগুলো হয়ে থাকে, সেগুলোকে আমরা বলছি সাইটো ট্যাক্সোনমি। আরেকটি উপাদান যেটা রয়েছে তোমার ক্যারিও ট্যাক্সোনমি। ক্যারিও ট্যাক্সোনমি মানে মূলত এটা হচ্ছে ডিএনএ বা আরএনএ বা তোমার যে নিউক্লিক বস্তু যে রয়েছে, অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে ডিএনএ অর আরএনএ ইজ দ্য মেইন জেনেটিক ম্যাটেরিয়াল অফ দা প্রত্যেকটা প্রোক্যারিওট বা ইউক্যারিওটের মধ্যে যে প্রধান প্রধান যে জেনেটিক ম্যাটেরিয়াল বা প্রধান জিনগত বস্তু যেটার মাধ্যমে মানে প্যারেন্টের থেকে মানে তোমার পিতামাতার থেকে যে চরিত্রটা অপত্যের দেহে বা F1 এর মধ্যে যেটা ট্রান্সফার হয়, সেই মূল ধারক এবং বাহক ডিএনএ বা আরএনএ বা তোমার নিউক্লিয়াসের গঠন কেমন, মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্টের গঠন কেমন, সেইভাবে আমরা যে জীব জগৎকে যে ক্লাসিফিকেশনের মধ্যে ফেলি বা জীব জগৎকে আমরা যে নামকরণের মধ্যে আমরা ফেলি, সেটাকে আমরা বলছি ক্যারিও ট্যাক্সোনমি। আরেকটা প্রকারভেদ যেটা রয়েছে সেটা হচ্ছে যে সংখ্যা সূচক বা স্ট্যাটিস্টিক্যাল যে ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন।
যেটা হচ্ছে আমাদের অনেক পরিমাণ ডেটা কালেক্ট করতে হয় প্রত্যেকটা জীবের ক্যারেক্টারাইজেশনের জন্য। যেমন ধরো তোমার সেটা হতে পারে যে কোনো বাহ্যিক বৈশিষ্ট্যের কোনো কিছু ডেটা, ধরো গাছের উচ্চতা কেমন, বা একটা গাছে কতগুলো পাতা রয়েছে, কবে সেটা ফুল এসেছিল, তার কতটা ফলন। এই প্রত্যেকটা যে কিছু ডেটা আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমরা যেটা নেই, এবং তারপরে আমরা কিছু ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন করি বা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লিকেশন করি। তার ফলে আমরা কিছু ভাবে প্রত্যেকটা যে ভ্যারাইটি হতে পারে বা প্রত্যেকটা জীব জগৎ হতে পারে তাকে আমরা একটা ক্লাসিফিকেশনের মধ্যে ফেলি, এবং সেটার আমরা আবার নামকরণ বা পদ্ধতিকরণ সেগুলোকে আমরা কন্টিনিউ করি। এভাবে আমরা যে আহ, কাজগুলো করি সেটাকে আমরা সংখ্যা সূচক বা নিউমেরিক্যাল ট্যাক্সোনমির মধ্যে ফেলি। আরেকটা হচ্ছে কেমো ট্যাক্সোনমি। কেমো ট্যাক্সোনমি মানে তোমরা জানবে যে যে কোনো রাসায়নিক উপাদান দিয়ে আমাদের জীবগুলো গঠিত। সেই রাসায়নিক উপাদানগুলো সঠিকভাবে সঠিক মাত্রায় কি কিভাবে সেগুলো প্রেজেন্ট থাকছে বা অ্যাবসেন্ট থাকছে, সেগুলোর ভিত্তিতে আমরা যে ক্লাসিফিকেশন গুলো করি সেটাকে আমরা বলছি যে তোমার কেমোট্যাক্সোনমি, অর্থাৎ রাসায়নিক উপাদানগুলোর যে প্রেজেন্স অ্যাবসেন্স বা তাদের কনসেন্ট্রেশন কতটা ঘনত্বে রয়েছে, কতটা পরিমাণে রয়েছে, কোনটা উপস্থিত রয়েছে, কোনটা অনুপস্থিত রয়েছে, সেগুলো সবকিছুর উপরে ভিত্তি করে আমরা যে ক্লাসিফিকেশন জীবজগৎকে করি সেটাকে আমরা কেমোট্যাক্সোনমি নামে বলে থাকি। আরেকটা হচ্ছে তোমার যে এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি, অর্থাৎ আমরা বংশগত ভিত্তি বা বংশগত পরীক্ষার মাধ্যমে আমরা যে ক্লাসিফিকেশনটাকে করি সেটাকে আমরা বলছি যে পরীক্ষামূলক বা বংশগত ট্যাক্সোনমি বা হেরিডিটির ব্যাপারটা যেখানে অ্যাড হয়। তো এই হেরিডিটারি ব্যাপারটা যেখানে অ্যাড হচ্ছে মানে মূলত হচ্ছে যে আমাদেরকে মানে একটা জেনেটিক্স বা একটা জিন তত্ত্বকে আমাদের স্টাডি করতে হয় বা পড়াশোনা করতে হয়, যার ফলে আমরা সেই বিষয়টাকে খুব ভালোভাবে ধরতে পারি। এছাড়াও আমরা ক্লাসিফিকেশন গুলোর মধ্যে আরো ভাগে ভাগ করতে পারি। যেমন যে কেন আমাদের এই ক্লাসিফিকেশন বা সিস্টেমেটিক্সটা প্রয়োজন। না, কারণ এই ট্যাক্সোনমির প্রধান যে ভিত্তি সেটা হলো যে জীবজগতের বৈশিষ্ট্য, জীবজগতের শনাক্তকরণ, তার নামকরণ এবং তার শ্রেণীবিন্যাস। এবার ধরো আমরা যে বৈশিষ্ট্য নির্বাচন করছি বা ক্যারেক্টারাইজেশন করছি, সেখানে ক্যারেক্টারাইজেশন করার মূল পদ্ধতি হলো যে আমাকে প্রথমে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জীবকে বা ম্যাটেরিয়ালকে আমাকে কালেক্ট করতে হবে। দেন আফটার কালেকশন আমরা কিভাবে সেটাকে সেটা ডকুমেন্টেশন করব, সেই প্রত্যেকটা কিছুকে আমাদেরকে দেখতে হবে। তারপরে আমরা পরবর্তীকালে যে তার যে বৈশিষ্ট্যগুলো বা বিষয়গুলোকে যেগুলোকে আমরা নিচ্ছি, সেগুলোকে তার যে সংগৃহীত নমুনা, সেগুলোর ভিত্তিতে আমরা তার ক্যারেক্টারাইজেশন বা বৈশিষ্ট্য নির্বাচন করতে পারছি। শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন হলো যে প্রত্যেকটা জীবকে তার নিজস্ব বৈশিষ্ট্যের ভিত্তিতে একটার থেকে আলাদা করে চেনার যে পদ্ধতি, সেটাকে আমরা বলছি আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। অর্থাৎ ধরো প্রত্যেকটা জীবেরই তার একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, সেই নিজস্ব বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা যখন কোনো জীব গোষ্ঠীকে আলাদা করছি, সেটার তো এই যে শনাক্তকরণ বা পদ্ধতি সেটার ভিত্তিতে আমরা যে ক্লাসিফিকেশনটা করছি সেটাকে আমরা বলছি শনাক্তকরণ। অর্থাৎ প্রত্যেকটা জীব তার নিজস্ব বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা জীব থেকে আরেকটা জীব বা আলাদা হওয়ার যে পদ্ধতিগত পার্থক্য, সেটার জন্য আমরা যে পদ্ধতিটা করছি সেটাকে আমরা বলছি আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। আরেকটা পদ্ধতি যেটা রয়েছে সেটা হচ্ছে নামকরণ বা নোমেনক্লেচার। নোমেনক্লেচার মানে আমরা সাইন্টিফিক্যালি কোনো জীবকে বা বৈজ্ঞানিক ভিত্তিতে কোনো একটা উদ্ভিদকে বা কোনো একটা প্রাণীকে আমরা যে নামে তাকে আমরা চিনে থাকি, সেটাকে আমরা বলছি যে তার নামকরণ। যেমন আমরা মানুষ, আমাদের সাইন্টিফিক নেম যেমন হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, বা কোনো যদি ধান বলো ওরাইজা স্যাটাইভা লিনিয়াস। তো এই যে জেনাস এবং স্পিসিস এর ভিত্তিতে বা ভ্যারাইটি এদের ভিত্তিতে আমরা যখন আহ কোনো উদ্ভিদকে বা কোনো প্রাণীকে আমরা তার নামকরণ করছি, সে ভিত্তিতে আমরা কোনো জীবকে শনাক্তকরণ বা নামকরণ বা নোমেনক্লেচারের মাধ্যমে আমরা জানতে পারছি। এবার এই বিজ্ঞানসম্মত নাম, সেই বিজ্ঞানসম্মত নাম বা সাইন্টিফিক নেম, এটা কিন্তু লেখার একটা পদ্ধতি রয়েছে। যেটা হচ্ছে যে প্রথমে তোমরা লিখবে হচ্ছে জেনাস, প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে জেনাস। সাপোজ ধরো মানুষের ক্ষেত্রে হোমো, হোমো HOMO হোমো, দিস ইজ দা ওর জেনাস। অ্যান্ড সেপিয়েন্স সেপিয়েন্স, এটা হচ্ছে তার স্পিসিস।
অর্থাৎ সেপিয়েন্স হচ্ছে তার স্পিসিস। এবার হোমোর লেখার পদ্ধতি হলো যে পুরোটা ইটালিক্সে লিখতে হবে, এবং এইচ, জেনাসের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, এবং যেটা তোমার হচ্ছে স্পিসিস, সেটাও পুরোটা ইটালিক্সে লেখা হবে, কিন্তু এর যে স্পিসিসের এসটা বা ফার্স্ট লেটার সেটা কিন্তু থাকবে স্মলে। এবং আর যদি কেউ এমনি লেখে ইংরেজিতে, তাহলে সেক্ষেত্রে এইচ ক্যাপিটাল, এ স্মল দিয়ে নিচে আন্ডারলাইন আন্ডারলাইন করতে হয়। এগুলো বেসিক তোমাদের ধারণা, যেটা তোমরা ধীরে 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 জানতে পারবে। এরপরে যেটা রয়েছে যে শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাস মানে ট্যাক্সোনমি বা সিস্টেমেটিক্স এর মধ্যে মূলত যে মানে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, এটা হচ্ছে তোমার শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস হলো যে জীব জগতে একটা জীবের সাথে আরেকটা জীবের যে পারস্পরিক সম্পর্ক, বা তার যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে তার যে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি যেগুলো রয়েছে, সেগুলোকে একটা নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলছি যে শ্রেণীবিন্যাস। এবার এই শ্রেণীবিন্যাস পদ্ধতিতে আমরা, কেন শ্রেণীবিন্যাস আমাদের করাটা খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ এই কারণে জন্য যে কোনটা উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে পড়ছে, কোনটা প্রাণী গোষ্ঠীর মধ্যে পড়ছে, কোনটা আণুবীক্ষণিক গোষ্ঠীর মধ্যে পড়ছে, আমরা এই ক্যারেক্টারাইজেশন বা এই ক্লাসিফিকেশনটা বা এই প্রকারভেদটা আমরা করতে পারি শুধুমাত্র শ্রেণীবিন্যাসের ভিত্তিতে। আরেকটা কি কারণ আমরা করতে পারি? আরেকটা হচ্ছে রিলেশনশিপ মেনটেনেন্স বা সম্পর্ক নির্ণয়, যেটাকে আমরা বলি, যে অর্থাৎ এক জীব গোষ্ঠী আরেক জীব গোষ্ঠীর সাথে কিভাবে কোরিলেটেড বা কিভাবে রিলেটেড, সেটাকে আমাদের দেখার জন্য আমরা এই সম্পর্ক নির্ণয় ব্যাপারটাকে করতে পারি। আর কি না, একটা জীবের সম্বন্ধে আমাদের যদি সম্পূর্ণ ধারণাটা থেকে থাকে, তাহলে আমরা একটা জীবের সাথে অন্য জীবের যে সম্পর্ক সেটাকে যেমন নিরূপণ করতে পারি, তার পাশাপাশি আরেকটা জিনিসও আমরা করতে পারি, যেটা হচ্ছে যে কোনো উন্নত জীবকে প্রস্তুত করা, বা ট্রান্সজেনিক ম্যাটেরিয়াল বা উন্নত কোনো জীব গোষ্ঠীকে তৈরি করা, যার ফলে আমরা সেখান থেকে কোনো, যেমন ক্লোনিং এর মাধ্যমে আমরা হারিয়ে যাওয়া কোনো জীবকেও নিয়ে আসতে পারি পৃথিবীতে আবার। এছাড়াও আমরা কোনো কিছু যে মেডিসিনাল প্রপার্টি কোনো উদ্ভিদের, সেটাকে আমরা সংখ্যাগত দিক থেকে বাড়াতে পারি, এগুলো দরকার। এবং কোন জীব কোন পরিবেশের জন্য খাপ খাওয়াতে পারে, তার যে বৈশিষ্ট্যকরণ, সেটা আমরা করতে পারি। ইভালুয়েশন বা বিবর্তন, বিবর্তনটাকে আমরা ট্রেস করতে পারি, যে শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা একটা, যে কোন জীব পৃথিবীতে আগে এসেছে, কোন জীব পৃথিবীতে পরে আসছে, বা তার যে জীবাশ্মগত যে স্টাডি, সেগুলো আমরা করতে পারি। এবং আহ যে বিভিন্ন পরিবেশে বা বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জীবেদের যে সন্ধান, সেটার যে একটা ডাটা সিট, সেটা বানানোর জন্য আমাদের শ্রেণীবিন্যাস করতে হয়। তো শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্যগত দিক থেকে আমরা এটুকু বলতে পারি যে জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং তার যে সাদৃশ্য, সিমিলারিটি এবং ডিসিমিলারিটি, সাদৃশ্য, বৈসাদৃশ্য এবং তার পার্থক্য, এক জীব থেকে আরেকটা জীবের সাথে তার যে পার্থক্য, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি শ্রেণীবিন্যাসের মাধ্যমে। এবার শ্রেণীবিন্যাস তো মানে করার জন্য তোমার আরো মানে দরকার, প্রত্যেকটা তার যে ভিত্তি, তার যে প্রণালী, তার যে লক্ষ্য, সেগুলো প্রত্যেকটা জিনিসই প্রয়োজন। যেমন হচ্ছে যে বিভিন্ন জীবের যে উৎস, অর্থাৎ প্রত্যেকটা জীবের উৎস একই হলেই তাহলে তার মধ্যে একই রকমের ক্যারেক্টার বা একই রকমের বৈশিষ্ট্যগুলো থাকবে। যেমন স্তন্যপায়ী জীব তোমরা দেখে থাকবে, স্তন্যপায়ী প্রত্যেকেরই কিন্তু যে মেন ক্যারেক্টার, যে তারা মায়ের যে দুগ্ধ বা মাতৃদুগ্ধ সেটা খেয়ে তারা বড় হয়। এবং এর পাশাপাশি যে তাদের যে হাতের গঠন, তাদের যে পায়ের গঠন, বা বাদুড়ের ডানার গঠন, তার সাথে আমাদের হাতের গঠন, এগুলোর অনেকটা সিমিলারিটি রয়েছে বা এগুলোর অনেকটা মিল রয়েছে। এটার দ্বারা আমরা স্তন্যপায়ীকে একটা ক্যাটেগরিতে করতে পারি, উভচরকে একটা ক্যাটেগরিতে ফেলতে পারি, আবার যারা সরীসৃপ তাদেরকে আমরা আরেকটা ক্যাটেগরিতে ফেলতে পারি। এর ফলে আমাদের যে অঙ্গ সংস্থানিকগত গঠন বা তার যে মরফোলজিক্যাল যে প্যাটার্ন বা দৈহিক যে আহ, চরিত্র, সেটাকে আমরা কিন্তু ঠিকভাবে ট্রেস করতে পারি। হ্যাঁ, এর ফলে আমরা যে শ্রেণীবিন্যাস, অর্থাৎ একটা জীবের সাথে আরেকটা জীবের যে কি মিল রয়েছে এবং কোথায় সেটা আলাদা, সেটাকে আমরা আলাদাগত ভাবে দেখতে পারি। এবার এটার
যে শ্রেণীবিন্যাস তার অনেকগুলো পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো হলো যে আর্টিফিশিয়াল পদ্ধতি, কোথাও প্রাকৃতিক পদ্ধতি, আবার কোথাও জেনেটিক্যাল পদ্ধতি। এবার এই যে আর্টিফিশিয়াল পদ্ধতিগুলো যেটা রয়েছে, সেটা হলো যে যে আমরা যে জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে দেখি, তার ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটাকে আমরা করতে পারি, সেটাকে আমরা তার কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি মধ্যে বলে থাকি। এবার এই যে কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, তার মূল ধারণা প্রথম আসে আমাদের লিনিয়াস এবং থিওফ্রাস্টাসের কাছ থেকে আমরা এই ধারণাটা পাই। তবে এই ক্যারোলাস লিনিয়াস নামের যে সায়েন্টিস্টের যে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার এর সুবিধা হচ্ছে যে এখানে আমরা যেমন বাহ্যিক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা যে রিলেশনশিপটা করি, সেরকম ভাবে আমরা জীববিদ্যার অন্যান্য যে শাখা, তার সাথেও আমরা কিন্তু সম্পর্ক স্থাপন না করেও কিন্তু আমরা এই ক্লাসিফিকেশন পদ্ধতিটা বা শ্রেণীবিন্যাস পদ্ধতিটা আমরা কিন্তু করতে পারি। এতে আমাদের কম সময় লাগে, কম ব্যয় হয়, এবং খুব অল্প টাইমের মধ্যে আমরা এই প্রসেসটাকে কন্টিনিউ করতে পারি। আর এর অসুবিধা হচ্ছে যে এটি একটি ওল্ড এজ পদ্ধতি, যে কারণের জন্য এর অনেক বেশি সীমাবদ্ধতা বা রয়েছে। যেগুলো হলো যে এখানে আমরা আহ, একই ক্যাটেগরি বা একই রিলেটিভ যে জায়গাগুলো, সেগুলোকে আমরা কিন্তু এখানে নিতে পারি, মানে আদার রিলেটিভ এরিয়া, সেটাকে কিন্তু আমরা এই ক্যাটেগরির মধ্যে কিন্তু ফেলতে পারি না। যার ফলে কিন্তু আমাদের মানে অনেক গত দিক থেকে কিন্তু অসুবিধা হয়। আরেকটা হচ্ছে তোমার প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, যেখানে আমরা প্রত্যেকটা জীবের সাথে আরেকটা জীবের যে মানে চারিত্রিক বৈশিষ্ট্যগত যে মিল রয়েছে, সিমিলারিটি রয়েছে, সেই আহ সেই ধরনের স্ট্যাটিক মিলগুলো থেকে আমরা এটা করতে পারি। আরেকটা হচ্ছে তোমার যে জাতিজনিগত বা হেরিডিটারি যে অ্যাকশন যেটা রয়েছে, সেটার ভিত্তিতে আমরা করতে পারি, যে তারা আমাদের পেডিগ্রি জানতে হয়, তার অ্যানসেস্ট্রাল যে প্যাটার্ন হায়ারার্কি সেটা জানতে হয়, যে একটা জীব আরেকটা জীবের কোন জায়গা থেকে উদ্ভূত হয়েছে, সেই হায়ারার্কিটাকে আমাদেরকে জানতে হয়, এবং তারপরে আমরা তাদেরকে গোষ্ঠীভুক্ত বা গোষ্ঠীবদ্ধকরণ করতে পারি। কিন্তু এই এই হায়ারার্কিটা জানার জন্য আমাদেরকে অনেক বেশি পিছনে যেতে হয়, বা অনেক বেশি জীবাশ্মগত স্টাডি বা এগুলো আমাদেরকে করে কনফার্ম হতে হয়। এবং এর পাশাপাশি প্রত্যেকটা জীবের সাথে আরেকটা জীবের যে ক্যারেক্টার, সেগুলোকে আমাদের নিতে হয়, তার জন্য আমাদের অনেক স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি বা গাণিতিক পদ্ধতি সেগুলোকেও আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, এবং তার ফলেই আমরা কিন্তু সেগুলোকে করতে পারি। ফলে এটি কিন্তু অনেক বেশি জটিল এবং অনেক বেশি সময়সাধ্য, এবং অনেক বেশি কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ একটি পদ্ধতি, এবং যার জন্য অনেক বেশি রিসার্চ এবং অনেক বেশি গবেষণার প্রয়োজন। এবার পরবর্তী দিনে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিস্টেমেটিক্স। আজকে আমরা জানলাম যে ট্যাক্সোনমি কি, ট্যাক্সোনমির ভিত্তি কি, ট্যাক্সোনমির প্রকারভেদ কি কি, আর কি কি ভাবে আমরা ট্যাক্সোনমিকে ভাগ করতে পারি, শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন কাকে বলে, এবং ক্লাসিফিকেশনের গুরুত্ব কি, এবং তার কিভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি, এই সমস্ত কিছুটা আজকে আমরা জানলাম। এর পরের দিন আমরা সিস্টেমেটিক্স সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ, যে সিস্টেমেটিক্স কি ব্যাপার, সিস্টেমেটিক্স এর কেন গুরুত্ব রয়েছে, সিস্টেমেটিক্স এর সাথে ট্যাক্সোনমির কি সম্পর্ক, এগুলো আমরা পরের দিন আমরা জানবো। আর আজকে বাকি সময়টা যেটা আছে সেটাতে আমি তোমাদেরকে যেটা দেখাবো, সেটা হচ্ছে যে অ্যানিমেল টিস্যু বা অ্যানিমেল টিস্যু নিয়ে তোমাদের একটা কোয়ারি ছিল। তো সেই অ্যানিমেল টিস্যু নিয়ে তোমাদের কি কি কোয়ারি রয়েছে, সেটা তোমরা বলো, তাহলে সেখান থেকে আমি তোমাদেরকে বলবো। আর আমি একটা কিছু শেয়ারও করছি তোমাদের সাথে।
আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে শ্রীরামপুর গার্লস তোমাদের অ্যানিমেল টিস্যু নিয়ে কোয়ারি ছিল, বলো। অ্যানিমেল টিস্যু নিয়ে তোমাদের কি কোয়ারিজ? হ্যাঁ, তো টিস্যু হলো একটা গ্রুপ অফ সেল, যেখানে যার কিনা তার অরিজিন, স্ট্রাকচার, ফাংশন এগুলো একই রকম। একটা সেলের মধ্যে আমরা যখন সেই টাইপটা দেখি, সেটাকে আমরা বলছি। এর জন্য আমাদের যে টাইপ গুলো রয়েছে সেটা হচ্ছে তোমাদের এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। এপিথেলিয়াল টিস্যুর দেখো এই ধরনের টাইপ, এটা তোমাদের তার পার্থক্য আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। শ্রীরামপুর গার্লস তোমাদের টিস্যু নিয়ে কোয়ারি ছিল। তো এরপরে হচ্ছে এই এপিথেলিয়াল টিস্যু টাইপটা তোমরা দেখি যে তারা কিভাবে টাইটলি প্যাক করে থাকে, এবং তার একটা বেসমেন্ট মেমব্রেন থাকে প্রত্যেকটা। এটা পুরোটা বডি সারফেস কি করে থাকে, এবং আরো তার ইন্টারনাল অর্গানস অনেক বেশি এই থাকে, এবং সেগুলো অনেক বেশি ক্লোজলি প্যাকড অবস্থায় থাকছে। আহ এর পাশাপাশি টাইপস দেখছো, সিম্পল স্কোয়ামাস টাইপ, কিউবয়েড টাইপস, কলামনার টাইপস এবং সিলেটেড টাইপস তোমরা দেখছো। সিম্পল স্কোয়ামাস টাইপ দেখো, এখানে অ্যালভেলি অফ লাংস এন্ড ব্লাড ক্যাপিটালস আর প্রেজেন্ট থাকছে। হুম। এর পাশাপাশি তোমাদের এই কিডনি টিউবুলস এবং ডাক্ট গ্ল্যান্ডস এ আমরা এই ধরনের কিউবিটাল টিস্যু স্ট্রাকচারটা আমরা দেখতে পাই। কলামনার ক্ষেত্রে স্টমাকে এবং ইন্টেস্টাইনে আমরা এরকম ধরনের স্ট্রাকচারটা দেখি। এর পাশাপাশি রেসপিরেটরি ট্র্যাক্ট এবং অভিডাক্টসে আমাদের মেনলি এই সিলেক্টেড যে স্ট্রাকচার টিস্যু এটা আমরা লক্ষ্য করি। এরপরে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে যে টাইপ, অর্থাৎ গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের যে টাইপ যেটা রয়েছে, যেটা হচ্ছে তোমাদের দেখছো যে এক্সোক্রাইন গ্ল্যান্ড এন্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে। এক্সোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে তোমরা দেখছো যে একটা ডাক্ট রয়েছে প্রত্যেকটার মধ্যে, কিন্তু এখানে কোনো ডাক্ট দেখতে পাচ্ছ না। এই দেখো ডাক্ট একটা প্রেজেন্ট রয়েছে প্রত্যেকটা এটার মধ্যে, এখানে কোনো ডাক্ট তোমরা দেখছো না। এটা একটি এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে পাচ্ছ। এটা কিন্তু সিক্রেট করে এই ডাক্টস দিয়েই, কিন্তু যে সমস্ত স্যালাইভা এবং সুইট বা ঘাম যেগুলো থাকে সেগুলোকে এই ডাক্ট দিয়েই এরা সিক্রেট করে। কিন্তু এখানের ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা কোনো ডাক্টলেস হওয়ার কারণে যেটা হরমোন এবং ব্লাডের মাধ্যমে, অর্থাৎ থাইরয়েডের মাধ্যমে, পিটুইটারি গ্ল্যান্ডের মাধ্যমে এটা 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 ট্রান্সফর্ম হচ্ছে। ফলে এটাকে আমরা তোমরা দেখছি যে এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এর মধ্যে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম সেলের যে স্ট্রাকচার সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আরেকটা যেটা তোমরা দেখছি কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে তোমরা জানো যে ফিব্রোব্লাস্ট থাকে, যেটা টাইপ এরকম দেখতে হয়। ম্যাক্রোফাইল থাকে, মাস্ট সেল থাকে, এবং অ্যাডিপোসাইট থাকে, ফাস্ট সেল যেটা থাকে সেটা থাকে। এবং ফাইবার্স বা কোলাজেন বা ইলাস্টিক এন্ড রেটিকুলার যে ফাইবার, সেটার মাধ্যমে এটাকে আমরা দেখা যায় যে ফলে বাইন্ডিং, সাপোর্টিং, প্রোটেকশন, স্টোরেজ এন্ড ট্রান্সপোর্টে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং দে আর দ্য মোস্ট ওয়াইডলি অ্যাবান্ডেন্ট এন্ড ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড টু দ্য টিস্যু। And it is extracellular matrix, non-living materials within the cells and fibers and fluids in blood, and the solid materials যেটা প্রেজেন্ট থাকে সেগুলো সফটওয়্যার এর মধ্যে থাকে, এবং হার্ড এন্ড মিনারেলাইজড থাকে ইন দ্য বোন, যেটা কিনা প্রেজেন্ট থাকে। ফলে কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে টাইপে তোমরা দেখতে পেলে। এর পাশাপাশি যদি যে লুজ কানেকটিভ টিস্যু দেখো, যে অ্যাডিপোজ টিস্যু এবং অ্যারিউলার টিস্যু, যেটা বিটুইন দ্য স্কিন অ্যান্ড মাসেলস এর মধ্যে এবং অ্যারাউন্ড দ্য ভেসেলস এন্ড ব্লাড ভেসেলস এর মধ্যে এটা বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে। এবং বিনিথ দ্য স্কিন অ্যান্ড অ্যারাউন্ড দ্য অর্গান, ইট stores the energy and insulate the present organs it present on that. So loose connective tissue like the areolar tissue and the adipose tissue both are present on these. Another one that is the dense connective tissue, তোমরা এটা দেখলে যে লুজ কানেকটিভ টিস্যু এর মধ্যে প্রত্যেকটা যে টেন্ডনিক যে রিফারেন্স সেটা অনেকটা বেশি, কিন্তু এই যে একটা কম্প্যাক্ট দেখছি ওখানে কতটা কম্প্যাক্টিং ব্যাপারটা, কোলাজেন এন্ড ইলাস্টিক ফাইবার্স এর কম্প্যাক্ট ব্যাপারটা এখানে বেশি লক্ষ্য করা যাচ্ছে। যেটা টেন্ডনের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, এটা ভেরি ভেরি স্ট্রং। অ্যান্ড লিগামেন্টের ক্ষেত্রে দেখো বোন টু বোন কানেকশন যেখানে এখানে বেশি প্রেজেন্ট থাকে। এরপরে হচ্ছে সাপোর্টিং কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে যেমন কার্টিলেজ এন্ড বোন, বোথ আর প্রেজেন্ট এখানে থাকে। যার ফলে তোমরা যে দেখতে পাচ্ছ যে ল্যাসুনা ম্যাট্রিক্স ব্যাপারটা এখানে বেশি রয়েছে।
তো আজকে আমরা ইথেরিয়াল টিস্যু আর কানেক্টিভ টিস্যু সম্বন্ধে জানলাম। তো মানে ইথেরিয়াল আর কানেক্টিভ টিস্যুটা কমপ্লিট করো। এর নেক্সট দিন তোমাদের আমি মাসেল টিস্যু সম্বন্ধে বলবো, বা কানেক্টিভ টিস্যুর যে আরো যে টাইপগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদেরকে বলবো। তো আর কোনো কোয়ারিজ থাকলে বলো, শ্রীরামপুর গার্ল অ্যানিমেল টিস্যু নিয়ে তোমাদের কোয়ারি ছিল আগের দিন, তো সেটা নিয়ে কোনো কোয়ারিজ থাকলে বলো। শ্রীরামপুর গার্লস, কেউ একদিন মাইক অন করে বলো কোনো কিছু কোয়ারিজ থাকলে। আজকে তোমাদের অ্যানিমেল টিস্যু সম্বন্ধে একটু ধারণা দিলাম। নেক্সট অ্যানিমেল টিস্যুটা আরো বাকি যে প্রসেস গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে বলবো। আর এছাড়া তোমাদের সিলেবাসের ভিত্তিতে যে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক চ্যাপ্টার ওটা শুরু হয়েছে, এবং তোমাদের মূলত যে ট্যাক্সোনমির সংজ্ঞা এবং গুরুত্ব, ক্লাসিফিকেশনের সংজ্ঞা, তার গুরুত্ব কি কি, পদ্ধতিগত ভিত্তি থেকে এগুলো করা হয়, সেগুলো আজকে কমপ্লিট হলো। তো যদি আর কোনো কিছু কোয়ারিজ তোমাদের থাকে তাহলে সেটা তোমরা বলো, না হলে আজকে এখানেই আমরা রাখবো। নেক্সট দিন বাকি প্রসেসটা কন্টিনিউ হবে, যে টোটাল যে প্রসেসটা সেটা আর কি। হুম, টোটাল প্রসেসটা বাকি দিন, পরের দিন আমি সিস্টেমেটিক্স এর চ্যাপ্টার ধরবো, এবং তোমার হচ্ছে এটাই আর কি। হ্যাঁ, সেটাই তাহলে থাকবে। তো তাহলে আজকে তাহলে এখানেই তোমাদের রাখছি। যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে তোমরা সেটা আমাদের মেসেজে জানাতেও পারো, চ্যাটে জানাও। যদি কিছু তোমাদের কোয়ারিজ থাকে, এবং অ্যানিমেল টিস্যু সম্বন্ধে শ্রীরামপুর গার্লস করেছিল, আজ একটু ডিসকাশন হলো অ্যানিমেল টিস্যু সম্বন্ধে। এরপরে আমরা আবার নেক্সট দিন কানেক্টিভ টিস্যুর বাকি প্রসেসে মাসেল টিস্যু নার্ভাস টিস্যু সম্বন্ধে পড়বো। আহ, এবং তোমাদের সিলেবাসও কমপ্লিট করতে হবে, যে কারণে জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকে তাহলে এখানে।